হুম, তা তো বটে। তবে আজ এটাও জেনে রাখো, তোমার ভাই একটা অপ্রিয় মুখের কাছে ভীত। এক আদুরে স্নিগ্ধ মুখের খিলখিল করা হাসির কাছেও কুপকাত। এক চঞ্চল হরিণীর অভিমানী দৃষ্টির কাছে পরাজিত। ঘুরে ফিরে শুধু একটা জায়গায় আটকে যায়, আর তাকে হারানোর ভয় নীরব যন্ত্রণায় প্রতিনিয়ত কুঁকড়ে থাকে। এটুকু বলে শুদ্ধ থামল। পরপর শুকনো ঢোক গিলে পুনরায় বলল, আর রইল বাড়ি ফেরার কথা। আসলে বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি গেলে আজের কেউ দরজা দাঁড়িয়ে ইঁদুরের মতো মাথায় বের করে উকি মেরে বলবে না, তার সত্য ভাই রাজ্য জয় করে ফিরলেন বুঝি। নতুবা তার বড় অব্বুকে নালিশ করার ভয় দেখাবে না। পরক্ষণে মিষ্টি করে হেসে নালিশ থেকে বাঁচার জন্য ঘুষ চেয়েও বসবে না। খেতে বসলে হুড়মুড় করে পাশের চেয়ারটা দখল করবে না। টেবিল ভর্তি খাবার থাকবেও তার দৃষ্টি আমার পেটের দিকে থেকে সরে না। তাকে বাড়ির শুদ্ধ সবাই যত যা কিছু তুলে দিক, তার নজর শুধুই তার শুদ্ধ ভাইয়ের প্লেটের দিকে। থাকুক সেখানে এক টুকরো আধ খাওয়া মাংস, তবুও তো সেটাই লাগবে। কিন্তু আজ থেকে কেউ আমার ভাগের খাবারে ভাগ বসাবে না। যখন আমার খাবারে হামলা করতে সাকসেস হতো, তখন মনের আনন্দে সে পা নাচাত। আচমকা আমার পায়ের সাথে বাড়ি খেলে মুখ কাচুমাচু করে বলতো, ইয়ে শুদ্ধ ভাই, টেবিলের নিচে অনেক মশা। আমি বাড়ি না থাকলে কেউ মনের রাগ মেটাতে আমার রুমটাতে এলোমেলো করতে না। আমার শখের পারফিউম মেখে ঘুরঘুর করবে না। টি শার্ট নিয়ে পালাবে না। ফোন লুকিয়ে রাখবে না। মারের ভয় গাছ উঠতে ভয় করবে না। স্টাডি টেবিলে বসে আমার নেটে যাতে একটা ছবি এঁকে দিয়ে নিচে লিখবে না, চৌধুরী পুত্র সোয়াইব শুদ্ধ। এত না না এর মাঝে একটু ভালো থাকা যায়? এটুকু বলে শুদ্ধ থেমে গেলে সায়ন এক দৃষ্টিতে শুদ্ধর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে, কি বলে বুঝ দেবে? আচ্ছা, একবার কি উঠে শুদ্ধর পা জোড়া ধরে মাফ চাইবে? তার ভুল সিদ্ধান্তের জন্যই তো এখন ভাই কষ্ট পাচ্ছে। তাতে ছোট ভাইটার বুকের ভাঙন কি কমবে? থামবে ওই বুকের ঝড়? শত চেষ্টা করেও সায়ন একটা শব্দও উচ্চারণ করতে পারল না। আজকাল কি যখন তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে সে? কই, আগে তো এমন হতো না। তবে কি নতুন রোগে ধরেছে তাকে? এদিকে দুভাইয়ের অবস্থা দেখে নীরবে ঝড় ঝরিয়ে কেঁদে যাচ্ছে বেচারা আজও। সে মানতে পারছে না এদের অবস্থা। ভালোবাসা দুটো মানুষকে ভেঙে ছুঁড়ে শেষ করে দিচ্ছে। ভালোবাসার এত শক্তি, এত দহন, কোন বালের টানে মানুষ শুধু শুধু আরেকজনকে ভালোবাসতে যায়? কি বা আছে ওই বালের ভালোবাসায়? বেশ কিছুক্ষণ নীরবতা কেটে গেল। কেউ তো শব্দটুকু করলো না। তবে শুদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে সায়নকে বলল, ভাই চলো। ভেজা কণ্ঠে সায়ন জবাব দিল, আমি যাব না ভাই, তুই ফিরে যা। ফ্ল্যাট নিয়েছে, তুমি আর আজও আজ থেকে সেখানে থাকবে। রাত বেরোতে এখানে থাকাটা রিস্কি হয়ে যাবে। তাছাড়া আম্মুরা যখন তখন এখানে আসতে পারবে না। ফ্ল্যাটে থাকলে তারাও আসতে পারবে। সাম্য সৃজন কি তোমাকে না জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে? রাস্তা পার করে এখানে আসতে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে। মূল কথা হলো, তোমার বোন আমার কথা বলার শক্তিটুকু কেড়ে নিয়ে গেছে। আমি এই মুহূর্তে দুটো কথা বলার শক্তিও পাচ্ছি না। আমি আপাতত নতুন ফ্ল্যাটে যাচ্ছি, তুমিও চলে এসো। আর হ্যাঁ, গতকাল থেকে না খাওয়া ক্ষুধা লেগেছে, আসার সময় খাবার নিয়ে এসো। খেয়ে না হয় বউকে নিয়ে শোক পালন করবো। ছটফটে গলায় এ কথা বলে বিল্ডিংয়ের নাম, ফ্ল্যাট নং বলে একটা চাবি ছুঁড়ে দিয়ে শুদ্ধ বেরিয়ে এলো। সে জানে তার ক্ষুধার কথা শুনলে তার ভাই না এসে থাকতেই পারবে না। শুদ্ধ দ্রুত পায়ে রাস্তা পার হয়ে পকেট থেকে ফোন বের করে দেখল শীতলের কোনো কল বা মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিল তাই। মোট 13টা কল, 7টা মেসেজ এসে জমে রয়েছে। ফোন সাইলেন্ট করেছিল, মনেই ছিল না, হঠাৎ মনে হতেই বেরিয়ে এসেছে। এবং তার ভাবনা সঠিক দেখে মুখে এবার হাসি ফুটল, বিশেষ করে ডিসপ্লের উপরে ভাসতে থাকা মেসেজটা দেখে। কেউ কি আমাকে একটু মিস করছে না? কথাও বলছে না কেন তার ব্যাঙ্গাচির সাথে? এদিকে শুদ্ধ বেরিয়ে যেতে সায়ন হুড়মুড় করে উঠে বসল। বাবার কাছে শুয়ে থাকা আজমকে লাথি মেরে উঠিয়ে বলল, এই শালা, শুনলি না আমার ভাইয়ের ক্ষুধা পেয়েছে? চল, খাবার নিয়ে যেতে হবে। আর আমি শোকে মরছি কেন? এক শাশুড়ির মেয়ে রিজেক্ট করেছে তাতে কি? কত শাশুড়ির মেয়ে আছে না? সায়ন কি ফেলনা রে? ফেলনা না। এ কথা বলে বাড়ির অফিসের দরজায় তালা ঝুলিয়ে বের হতেই দেখল রাস্তার ওপারে শুদ্ধ দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে আচমকা রাস্তার মধ্যেই শুদ্ধকে জড়িয়ে ধরল। শুদ্ধ ভ্রুকুচকে কল কেটে বলল, আমি স্বর্ণ না, শুদ্ধ। ভাইয়ের কথা শুনে সায়ন ঠিক করে হেসে ফেলল। তারপর ভাইকে ছেড়ে দিয়ে বলল, তোর বোন নেই তো তাতে কি? তোকে দিয়ে কাজ চালাবো।
ভাইয়ের কথা শুনে শুধু এমনভাবে নাক মুখ কুচকে দুপা পিছিয়ে গেল যে সায়ন আর আজম হো হো করে হেসে উঠল। তারপর তিনজনই গেল নতুন ফ্ল্যাটের দিকে। যাওয়ার পথে কিনল পছন্দসই খাবার। তাদের হাসি মুখে দেখে চায়ের দোকানের ভেতরে বসে থাকা সাফওয়ান চৌধুরী শুধু চেয়ে চেয়ে দেখলেন আর মনে মনে দোয়া করলেন পৃথিবী উল্টে যাক, ভাই ভাই সম্পর্ক ঠিক থাক, টিকে থাক। সকালের দিকে সারাফা চৌধুরীর সাথে কথা বলে শীতলের মন একটু ভালো হয়েছে, কান্নাকাটি থেমেছে। হঠাৎ তার আরেকজনের কথা মনে হতেই খোঁজ করে জানতে পারলো তার রুবাব ভাইয়া সকালে চলে গেছে শতরূপা চৌধুরীর কাছে। এ বাড়িতে নাকি তার দমটা আটকে আসছে। বাকিরা কত করে বারণ করলো, কিন্তু কারো কথা শোনেনি ছেলেটা। শুধু ভেজা কণ্ঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, এতদিন এখানে পড়েছিলাম ছোট ভাই বোনদের জন্য, তারাই যখন নেই তাহলে থেকে আর কি হবে? তারা যেদিন আবার ফিরবে, আবার এই বাড়িতে চাঁদের হাট বসাবে, আমিও সেদিন ফিরব। এ কথা শুনে শীতল আরেক চোট কেঁদে রুবাবের সাথে কথা বলল। কেঁদে কেঁদে বলল চট্টগ্রামে চলে যেতে। রুবাব শুধু মলিন হাসল কেবল। তবে ভুলেও সায়নকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথা শীতলকে সে জানালো না। শুধু সে নয়, চৌধুরী বাড়ির কেউই জানায়নি, কারণ এতেও পাগল মেয়েটা নিজেকে দোষী ভাববে। বোনকে খুব কাঁদতে দেখে রুবাব বলল তার ছুটি শেষের দিকে যাওয়ায় আগে অবশ্যই সে দেখা করে যাবে। এ কথা শুনে শীতলকে মানিয়ে আকার ইঙ্গিতে জানালো সায়ন নাকি খুব বেশি কষ্ট পেয়েছে তার সাথে, যেন একটু কথা বলে। সায়ন, রুবাব, সাম্য, সৃজন, শখ, স্বর্ণ এরা কেউ শীতলের কাছে কম না। সবকটা ভাই বোনকে জান দিয়ে ভালোবাসে সে। আরেক ভাই কষ্ট পাচ্ছে শুনে শীতল তখনই ফোন দিল সায়নকে। বেশ কয়েকবার কলটা বেজে বেজে কেটে গেল। শীতল ভাবল শাহাদাত চৌধুরী নাম্বার দেখে সায়ন কল রিসিভ করছে না, হয়তো রেগে আছে। এখন থাকে, একটু পরে না হয় তার ফোন থেকে কথা বলবে। মনে মনে এই কথা ভেবে সে থমথমে মুখে শাওয়ার নিয়ে খাবার খেলো। তখন কেঁদে কেটে চোখ মুখের যা তা অবস্থা। সিমি চৌধুরী ভ্রুজোড়া কুচকে এতক্ষণ বসে বসে মেয়ের রং ঢং দেখে গেলেন। কিছু বলতে গেলে শাহাদাত চৌধুরী আর স্বর্ণ বারবার আটকে দিচ্ছে, নয়তো বেয়াদবটাকে ছড়িয়ে ঢং ছুটিয়ে দিতেন। এমন ভাব করছে যেন তাকে বাড়ি থেকে তুলে এনে আটকে রাখা হয়েছে। এতই যখন বাইরের লোকের প্রতি দরদ, আসতে গেলি কেন? আসলি তো এত সব ঢং দেখানোর মানে কি? বিয়ের পর এতগুলো দিন ওই বাড়িটাকে আপন বাড়ি, ওই বাড়ির মানুষগুলোকে বুকিয়ে জায়গা দিয়ে আগলে এসেছেন। এখন তাদের ছেড়ে আসতে ওনার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দুদিনের ছানা পোনা হয়ে তোদের এত বাধা কিসের? পৃথিবীতে এসেছিস বা কদিন হলো? সংসারের মায়া বুঝিস নিষ্ঠুরে পৃথিবীর মারপ্যাচ? বুঝিস না, জানিস না মেয়ের মায়েদের জ্বালা। জানলে আজকের পরিস্থিতি বদলে যেত। এমন ধরনের নানান কথায় ওনার রাগ চড়ে গেল। এখন এখানে বসে থাকলে কাকে কি বলে বসবেন জানেন না, তাই উঠে রুমের দিকে গেলেন। তখন বড় জায়ের বলা সব কথাগুলো শুনেছেন, কিন্তু সব কথা জবাব নেই। পরিস্থিতি মোতাবেক থাকলেও দিতে নেই, কারণ জবাবের আরেক নাম সঠিক সময়। সারাদিন কেটে এখন বিকেল, গোধূলির মুহূর্ত। রুম থেকে বেরিয়ে শীতল বাইরে এসে দাঁড়িয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে সেনা হাউসের চারপাশ। জায়গাটা ভীষণ সুন্দর, তবুও মন খারাপ থাকায় কিছু ভালো লাগছে না। মন খারাপের কারণ সকালে শুদ্ধর সঙ্গে দেখা করে বিদায় নিতে পারেনি। ফোন করলে শুদ্ধ রিসিভ করেনি, না মেসেজের রিপ্লাই করেছে। পাষাণ পুরুষটাকে নিয়ে হয়েছে যত জ্বালা। বাড়িতে থাকতে পাত্তা দিত না, এখন এত দূর চলে এসেছে। শীতল হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেল। দেরি করে গোসল করায় চুলগুলো এখনও ভেজা, তাই লম্বা চুলগুলো ছেড়ে রাখা। ছাড়া চুল মৃদুভাবে উঠছে বিকেলের স্নিগ্ধ বাতাসে। পরনে সাদা ও কালো মিশেলের নতুন থ্রিপিস। ওড়নাটা যেন অবাধ্য। হঠাৎ তার নজরে এলো সিঁড়ি বাঁধা পুকুরের দিকে। পুকুরে ফুটে আছে অনেক লাল শাপলা। সে লাল শাপলা কাছে দেখেনি, তবে একবার সব পরিবারে পিকনিকে গিয়ে সেখানকার বড় একটা পুকুরে লাল শাপলা দেখেছিল। তুলে গেলে বড়মা বলেছিল লাল শাপলা তুলতে নেই, এই ফুলের গোড়ায় নাকি বিষধর সাপ থাকে। সাপের কথা শুনে সেদিন আর তোলেনি। শীতল কি ভেবে গালে হাত দিয়ে পুকুরের মাঝ সিঁড়িতে বসল। মিনিট না পেরোতেই সেখানে স্বর্ণ উপস্থিত হলো। কেবল শাওয়ার নিতে ঢুকেছে, এই সুযোগে বাইরে বেরিয়ে এসেছে শীতল। বোনকে না দেখে খুঁজতে খুঁজতে সেও ছুটে এসেছে। পাশে বসেছে নিঃশব্দে। তার উপস্থিতি টের পেয়ে শীতল একবার তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকালো পুকুরের টলটল জলের দিকে। চোখে ভাসছে কত কথা, কত স্মৃতি। আজ ঈদের পর দিন, সব ঠিক থাকলে বাড়িতে কত কত মজা হতো। হয়তো চৌধুরীর 3 গিন্নির 1 গিন্নির বাপের বাড়িতে সব পরিবারের দাওয়াত খেতে যেত।
যখন এসব ভাবনায় মশগুল, তখন সেখানে আর্মির ড্রেস পরা এক যুবক এসে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে উপস্থিতি জানান দিয়ে হাসি মুখে বলল, ম্যাম, আমি জোবাইর। স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তা কোথায় যেতে চান বলুন? একথা বলে জবাবের আশায় পাশে বসা স্বর্ণের দিকে তাকালো। চোখে মুখে মুগ্ধতা। শাহাদাত স্যারের মেয়ে আছে জানত, তবে পুতুলের মতো দেখতে তা জানা ছিল না। বলা বাহুল্য মিসেস শাহাদাতও ভীষণ সুন্দরী, তা বলার অপেক্ষায় রাখে না। জুবাইর বয়স ভেদে বুঝলো স্বর্ণ বড় আর শীতল ছোট, কিন্তু এখানে কে স্বর্ণ আর কে শীতল বুঝে উঠতে পারল না, কারণ স্যারের থেকে শুধু নাম দুটো শুনেছে সে। এদিকে জুবাইরের দৃষ্টি খেয়াল করে শীতল তার আপাদ মস্তক পরখ করে ভ্রু কুচকাল, মনে মনে মুখ বাঁকালো, তারপর বলল, আমার বোন বোবা, কথা বলতে পারে না, যা বলার আমাকে বলুন। বোবা শুনে জুবাইরের মুখে বিস্ময় খেলে গেল। আফসোসও হলো এত সুন্দর মেয়েটা কিনা বোবা। তবুও হবু কেউ হতে যাচ্ছে ভেবে হাসি মুখেই বলল, সরি ম্যাম, আমি আসলে জানতাম না। ইটস ওকে। তা কোথায় যেতে চান বলুন? আশেপাশে সমুদ্র আছে যেখানে পা ডুবিয়ে বসে থাকা যাবে। পাতেঙ্গা আছে। ভিড় কেমন? সমুদ্রের পাড়ে তো ভিড় থাকে, তার উপরে আজ আবার ঈদের পরের দিন, সাধারণ জনতা সেদিকেই হুমকি খেয়ে পড়বে। তবে আপনারা চাইলে আপনাদের আশেপাশে ভিড় কম রাখার চেষ্টাটুকু করতে পারি। ও, যদি চাই আপনি কি এই ড্রেস আপে আমাদের নিয়ে বের হবেন? জি না ম্যাম, অফিসিয়াল কাজ ব্যতীত ইউনিফর্ম পরে আমাদের যেখানে সেখানে যাওয়ার নিয়ম নেই, কাজেই সিভিল ড্রেস আপে বের হতে হবে। তাহলে ঠিক আছে, নয়তো আর্মি নিয়ে ঘুরছি ভেবে অনেকেই তাকাবে, এই জন্যই বললাম আর কি। জি বুঝেছি। শীতল একবার বোনের দিকে তাকিয়ে জানালো, একটু পরেই রেডি হয়ে আসছে তারা। দুপুরের দিকে মা বাবা গিয়ে চলার মতো টুকটাক শপিং করে এনেছে, আরও করতে হবে। তারপর জুবাই রেডি থাকতে বলে চলে গেল। তখন স্বর্ণ বোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমাকে বোবা বলবি কেন? আমি কবে বোবা হলাম? স্বর্ণের কথা শুনে শীতল উঠে দাঁড়িয়ে হাত ঝাড়লো, তারপর ভাব নিয়ে বলল, সায়ন ভাইয়ের আদেশ ভুলেও যেন তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে না দেয়। ভাইয়ার আদেশ অনুযায়ী আজ থেকে তুমি বোবা। সে বলবে আর আমাকে মানতে হবে? হবে। কেন হবে? কারণ আমার ভাই তোমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। থাক, ভাইয়াকে নিয়ে আর ওকালতি করতে হবে না। এখন বল, ওর সাথে তোর কথা হয়েছে? হয়েছে। আমার নামে অভিযোগ করেছে? না, শুধু বলেছে তোমার আশেপাশে যেন কেউ না ঘেঁষতে পারে। যদি ঘেঁষে তাহলে শুদ্ধ ভাইকে অন্য কারোর সাথে বিয়ে দিবে, অর্থাৎ ভাসুরের দেওয়া দায়িত্ব ঠিকঠাক পালন করতেই হবে, নয়তো আমারও গো হাতছাড়া হয়ে যাবে। বোনের কথা শুনে না চাইতেও স্বর্ণ হেসে ফেলল। তারপর দুই বোন গল্পে গল্পে রেডি হতেই শাহাদাত চৌধুরী বললেন, যাচ্ছে মা, যাও। জুবাইয়ের দায়িত্ববান ছেলে, আশা করছি সমস্যা হবে না। আর যা লাগবে জুবাইরকে বলবে, কেমন? আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, সে কিন্তু নিজেও মেজর। আশা করি তাকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে। জুবাইয়ের মেজর শুনে শীতল অবাক হয়ে বোনের দিকে তাকালো। স্বর্ণের মধ্যে কোনো ভাবান্তরই দেখা দিল না, কারণ তখন তার ইউনিফর্মে সে র্যাঙ্ক বেইজ দেখেছিল। তারপর জুবাইর ডেকে পাঠালে তারা দুই বোন পার্কিং লটে গেল। নামি দামি গাড়িতে হেলান দিয়ে সিভিল গেটআপে তাদের জন্য অপেক্ষা করছিল জুবাইর। তাদের দেখে নিজেই হাসি মুখে গাড়ির দরজা খুলে দিল। বলা বাহুল্য, আর্মি কাট করা চুলের ছেলেটা যথেষ্ট সুদর্শন, মিশুকে। তবে কথা বলেছে, মজা করছে মেপে বুঝে। বের হওয়ার আগ মুহূর্তে শুদ্ধর একটা মেসেজ পেয়ে শীতলের মনটা ভালো হয়ে গেছে। বেড়াতে যাওয়ার কথা শুনে শুদ্ধকেও জানিয়েছে। জবাবে তার ঘাড়তারা পুরুষ বলেছে, হিজাব পরে ভদ্রবেশে বের হবে, আর যারদের সাথে কিলকিল করা থেকে বেরোতে থাকবে। একটা অভিযোগ যদি কানে আসে, পিঠের চেলা কাঠের বাড়ি একটাও কম পড়বে না, বলে দিলাম। আগে শুদ্ধ যখন এই ধরনের কথা বলতো খুব রাগ করত, মনে মনে গালি দিত, কিন্তু এখন বুঝে এসবের আড়ালেও ভালোবাসা লুকিয়ে আছে। ভদ্রতার খাতিরে টুকটাক কথা বলেছে জুবাইরের সাথে, তাদেরকে এটা ওটা দেখাচ্ছে, চিনাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে স্বর্ণ কথা বলতে পারে তা জুবাইর জানে, এবং এটাও জানে এদের দুই বোনের একজন চঞ্চল তো আরেকজন খুবই শান্ত। সেই হিসেবে দুজনের কথা কথা হচ্ছে। এদিকে জুবাইরের আদেশ পেয়ে কয়েকজন আর্মি সৈনিক সিভিলে পতেঙ্গায় উপস্থিত হয়ে জায়গা বেছে নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সমুদ্রে পা ভেড়ানো যাবে এবং স্পেশালভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করেছে।
যেখানে ভিড়ভাট্টা থাকবে না, হই হট্টগোল থাকবে না। এদিকে এটা ওটা দেখতে দেখতে যেতে যেতেই মাগরিবের আজান হয়ে গেল, জ্যাম বেঁধে গেল। তারপর ধীরে ধীরে যখন পৌঁছালো তখন রাত প্রায় 8:30। রাত হয়ে গেলে সমুদ্র দেখতে পারবে না ভেবে শীতল মুখটা ভোঁতা করে বোনের দিকে তাকালো। এদিকে স্বর্ণ গাড়িতে উঠে কড়া দৃষ্টিতে খেয়াল রাখছে জুবাইরের প্রতি। এর মধ্যে ঘাপলা কিছু দেখলে গুজে রাখা ছুরি বসাতে দ্বিধা করবে না। কাছের মানুষগুলো ভালো, সবাই সবাই খুব বিশ্বস্ত, তবুও অন্ধবিশ্বাস কাউকেই নয়। সে বরাবরই একটু কঠিন ধাঁচের, তিক্ত কাজ তিক্ত কথাগুলো আগেই করে বা ভাবে বলে অপছন্দের তালিকা দখল করেছে। বাবার পরিচিত এই লোকটা, তাদের নয়। আর বাবা মাও যে বিশেষ কারণে তাদেরকে একসাথে পাঠিয়েছে এটা বুঝতে তার কষ্ট করতে হয়নি, বরং বুঝে ফেলে তার ছেলের হাসি হেসেছে। গাড়ি থামলে তারা একে একে সবাই নামলো। একটু পথ হেঁটে সামনে এগোতেই দমকা বাতাসে শরীর জুড়িয়ে দিল, উড়তে লাগলো পরনের ড্রেস। আকাশটা আজ গম্ভীর হয়ে আছে, চাঁদ নেই, তারা নেই, জ্যোৎস্না নেই, কেমন যেন থমথমে হয়ে আছে আকাশের অবস্থা। লাইটের ঝলকানিতে দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে সিমেন্টের ব্লক রাখা। শীতল ব্লকের উপর বসে পা ভেজাতে ভেজাতে আশপাশ তাকালো। আকাশের অবস্থা দেখে তেমন লোকজন নেই বোধ হয়, তবে তার কেন জানি ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দ্বিগুণ হতো যখন পাশে তার বিশুদ্ধ পুরুষটাকে পেত। আবার শুদ্ধকে মনে পড়ায় সে মনে মনে বলল, শুনেছ হে সমুদ্র, আজকে আমি একা পা ভেজালাম, খুব তাড়াতাড়ি আমার বিশুদ্ধ পুরুষকেও নিয়ে আসবো, তোমার সঙ্গে তার পরিচয় করে দিব। প্রথম খ্যাস খ্যাস করলো, পরে দেখবে আমার পুরুষটা খুব উদার মনের। সে একজন পাহাড় লাভার হলেও সমুদ্রকেও অনীহা করবে না, বরং তোমাদেরও সাদরে গ্রহণ করবে। তখন আমরা দুজন দুজনার হাত ধরে রেখে একসাথে সমুদ্রে পা ভেজাবো। তারপর সেখানে অনেকক্ষণ সময় কাটালো তারা। ঘুরে দেখলো পতেঙ্গার দোকানগুলো থেকে কেনাকাটা করে গাড়িতে উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যে জুবাইর গাড়ি টানছে কাছে, কারণ শাহাদাত চৌধুরী কলের পর কল দিয়ে যাচ্ছেন। চলেও এসেছে, প্রায় আরও কিছু দূর গেলে পৌঁছে যাবে। কিন্তু মেঘের গর্জন শুনে অন্তরাত্মা কেঁপে উঠল, এবং এত জোরে জোরে মেঘ ডাকছে শীতল ভয়ে বোনকে আঁকড়ে ধরে বসে আছে, চোখ মুখে ভয়ের ছাপ। অগত্যা বাধ্য হয়ে এবার জুবাইর বলল, সামনের একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করি। রাতও তো অনেক হয়েছে, ডিনারটা সেরে ফেলি, ততক্ষণে বৃষ্টি কমে যাবে ইনশাল্লাহ। অবস্থা দেখে সম্মতি দিতে একটা 5 তারকা রেস্টুরেন্টে তাদের গাড়ি এসে থামল। ভিজে পুড়ে তারা রেস্টুরেন্টে প্রবেশ। 3 জনে বসলো কর্নারে থাকা একটা টেবিলে। স্বর্ণ ওড়না দিয়ে বোনের মাথা, মুখ, গা মুছে দিলে জুবাইর নিজেও রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে শুধু রেখে গেল। মনে মনে বেশ করে হাসলো। তারপর খাবার অর্ডার করলে খাবারও আসলো খুব তাড়াতাড়ি। খেতে খেতে শীতল এদিক ওদিক তাকাতে গিয়ে তার সামনের একটা টেবিলে নজর গেল। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে, তবে একটা খাবারেও স্পর্শ করেছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটা হঠাৎ চোখ তুলে তার দিকে তাকালো। তাতেই তার 4 চোখের চোখাচোখিও হয়ে গেল, এবং তার চোখ দেখে শীতল আচমকা বিষম খেল। কাশতে কাশতেই দেখেই গেল সামনে বসা ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে। কই কখনো দেখেনি তো, তবে অদ্ভুত সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশির মিশেলে তৈরি। পৃথিবী গোল, গোলাকার এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, ভিন্ন তাদের অভিমত এবং এক একজন এক এক গুণে অধিকারী। তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আছো। বিশেষ বলার কারণ বিশেষ একটি গুণ, আর সেই গুণটি হলো তার সকল চিন্তা ভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেল। সকল চিন্তার সুফল মিলে আবার ওই ওয়াশরুমে। কেন এমন হয় সে জানে না, তবে খেয়াল করেছে নরম গদিতে বসে চিন্তা করে যেসব সমাধান খুঁজে পায় না, অকারণে ওয়াশরুমের কমোডে বসে চিন্তা করলে দ্রুত সমাধান পেয়ে যায়। এজন্য সেভাবে এটা তার মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত একটা গুণ, যে গুণের কথা কাউকে বলেনি, বললে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে। যেটা সে কখনো চায় না এর যে গোপন জিনিস গোপনই থাকুক। তবে শাহরিয়ার ভাইকে কিছু না বললে তার খুব অস্থির অস্থির লাগে, বুকটা কেমন আনচান আনচান করে। সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা ভাইকে বলবে, আবদার করবে, দুশ্চিন্তা করার জন্য হলেও তাকে যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয়।
যেখানে টিভি, এসি, বেড সব কিছুর ব্যবস্থা থাকবে। আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে বসে ভাববে, আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে। সমাধান পেয়ে ভাই ভীষণ খুশি হবে, ভাইয়ের খুশিতে সেও খুশি। এসব ভেবে এসে মনে মনে হাসল, কিন্তু হাসিটা ঠিকঠাকভাবে ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মাড়িতে ব্যথা পেল। গতকাল থেকে মাড়ির ব্যথায় অবস্থা তার ভীষণ খারাপ। এই লজ্জার কথা আর কাকে বলবে সে? ভাবলে তো নিজেরই হাসি পায়, কারণ এই বয়সে এসে তার নতুন করে দাঁত উঠেছে। এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত। কোন বেআক্কেল এই দাঁতের না আক্কেল রেখেছে তার জানতে ইচ্ছে করছে। সে বেআক্কেল লোকটাকে বেঁচে আছে? যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। বেআক্কেল একটা জিনিস রে, কোন বিবেকে আক্কেল নাম দিলেন কাকা? দিলেন ভাইবা নামটা দিতে পারলেন না, আর পারলেন না তো এই আকামের দায়িত্ব আপনার নিতে কইছে কে দেয়? কিন্তু সেই লোককে কি খুঁজে পাবে? তার ব্যথাটা আগে কমুক, তারপর সে লোককে খুঁজতে বের হবে সে। মনে মনে এসব ভেবে সে আশপাশ তাকিয়ে কোথায় কি আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বড়সড় ঝকঝকে তকতকে ওয়াশরুম। আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয়, নয়তো কে আবার হাগার জায়গায় এত টাকা খরচ করে। যতই টাকা খরচ করুক, ফেলে যায় তো ওই দুর্গন্ধযুক্ত মাল মশলা। ভাগ্যে শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, নয়তো এত দামি ওয়াশরুমে হাগার শখ অপূর্ণই থেকে যেত। অবশ্য এজন্য ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না। ভাই জিজ্ঞাসা করলে বলবে হাগার ট্রিট, আর এই বিশেষ ট্রিট এর আগে কেউ কাউকে দিয়েছে কিনা জানে না, তবে সেই দেবে। বাংলা ইতিহাসে এই ট্রিট দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে। পরের প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে এই অদ্ভুত ট্রিটের আবিষ্কারককে। তখন অভিভাবকরা গর্ব করে বলবে, আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত। এদিকে ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়ে চলেছে, সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখনো ভাবনায় মশগুল, অথচ তার অনুপস্থিতিতেই কেউ যে নিজের প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে, সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পাচ্ছে না বেচারা। মোদ্দা কথা, সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে। কারণ সায়ন কিছুক্ষণ আগেই এক 5 তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছে তাকে। আদেশ অনুযায়ী এসে চেয়ারে বসে খাবার অর্ডার করার পরপরই অনুভব করলো এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে। আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে, কিন্তু অভ্যেসবশত ভাবনার জগতে ডুবে গেল। একের পর এক ভাবনা তার মস্তিষ্কে ঘুরতে লাগলো। ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এই মুহূর্তে ওয়াশরুমে আসা ঠিক হয়নি। এলেও এতক্ষণ বসে সময় কাটানোর মানে হয় না, কারণ সায়ন তাকে কড়া আদেশ করেছে ছায়া সঙ্গী হয়ে থাকতে। কিন্তু সেটা না করে সে ওয়াশরুমে এসে বসে আছে। এ কথা স্মরণ করে সে দ্রুত কাজ ছাড়তে গিয়ে দেখলো পানি নেই। যা, এবার কি হবে? তাড়াহুড়োর সময় আজাইরা ভুল কাজগুলো হয় কেন কে জানে। সে কার থেকে যেন শুনেছিল বাইরের অনেক দেশেরই ওয়াশরুমে পানি থাকে না, তখন টিস্যুই একমাত্র ভরসা। এটা কোনো কথা? এজন্যই 5 তারকা ফারকা রেস্টুরেন্ট ভালো লাগে না তার। যত বড় নামি দামি জায়গায় সেখানে নিত্য নতুন ঝামেলা। এর চেয়ে সাধারণ ল্যাট্রিনগুলোই ভালো, বদনা ভরে নিয়ে যাওয়া যায়। কাজ সম্পূর্ণ না হওয়া অবধি সেই পানি চোখের ধনের মতন আগলে চোখের সামনে রাখা যায়। কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে, অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় আছে? শহর যতই এগিয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো। এখানে এসে কার কাছে পানি চাইবে? কাকে বলবে এই বিপদের কথা? গ্রাম হলে ততক্ষণে চিচিয়ে বলা যেত, কলপারে কে আছিস, এক বোতনি পানি দিয়া যা। কিন্তু এখানে তো সেই উপায়ও নেই। হ্যাঁ, টিস্যু আছে, কিন্তু এই কাজটা করেনি কখনো। জীবনে ভাবেনি এই কাজ করা লাগবে। সে আরেকবার চেক করে দেখলো পানি এসেছে কিনা। না, আসেনি। কতক্ষণ এভাবে বসে থাকবে? এই মুহূর্তে কাকে গালি দেবে বুঝে উঠতে পারলো না আজও। তবে তার ভাগ্য সুপ্রসন্ন বোধ হয় হঠাৎ পানি এলো। সে খুশিতে ডগমগ হয়ে কাজ ছেড়ে বের হতে গিয়ে দেখলো বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করা। এই কাজ কে করলো? কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো? সে কতক্ষণ দরজার হাতল ধরে টানাটানি করেও কোনো সমাধান আনতে পারল না। বাধ্য হয়ে দরজা থাবা দিয়ে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না, খুললও না। খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এ কথা স্মরণ হতেই তার বুক ধরফর করতে লাগলো। দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে, কিন্তু সায়নের কোনো খোঁজ নেই। সে পুনরায় কমোডের ঢাকনা নামিয়ে চেপে বসল। তারপর ফোনটা নিয়ে দ্রুত গতিতে টাইপ করে সায়নকে ঘটনা জানালো। কিন্তু সায়ন মেসেজ সিন করছে না, কলও ধরছে না।
কিছুক্ষণ আগেই তো কথা হলো, এই সময়টুকুর মধ্যে কোথায় গেল? গেল গেল ফোনটা কোথায় রেখেছে? এখন কি হবে? এখান থেকে কিভাবে বের হবে? এ কথা ভাবতে ভাবতে তার ঘাম ছুটে গেল। সে দরদর করে ঘামতে ঘামতে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। শীতল খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর বিঁধল সামনের একটা টেবিলে। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে, তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটাও হঠাৎ মুখ উঁচিয়ে চোখ তুলে তাকালো। আচমকা চার চোখের চোখাচোখিও হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকা বিষম খেল। কাশতে কাশতে আরেকবার দেখল সামনে বসা সুদর্শন ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখল নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই কখনো দেখেনি তো। তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হয় বাঙালি আর বিদেশির মিশেলে তৈরি। তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলদের টেবিলের কাছে এলো। কাছে এগিয়ে আসায় শীতলও শিওর হলো ছেলেটার চোখ জোড়া সত্যি সত্যি নীল। তবে সন্দেহ থেকে গেল লেন্স লাগানো নাকি আসল তা নিয়ে। নিজের ভাবনা ছেড়ে শীতল এবার ভ্রুকুচকে একবার বোনের দিকে তাকালো, তো একবার জুবাইরের দিকে। তারাও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। তখন ছেলেটা হ্যান্ডশেক করতে জুবাইরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, হ্যালো, আমি ইয়াসির খান। তা হাত বাড়ানো দেখে জুবাইর উঠে দাঁড়িয়ে নিজেও ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট করে উত্তর করল, জুবাইর। ক্যান আই জয়েন ইউ গাইস? এই কথা শুনে জুবাইর একবার স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত। সে মূলত বুঝতে চাচ্ছে মানুষটা স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা। তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে না তারা চেনে না, আর তার খুঁতখুঁতে মন অচেনা কাউকে সঙ্গে নিতে মন সায় দিচ্ছে না। তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝলো মনের ভাবনা। সে মলিন হেসে বলল, আজ আমার মায়ের জন্মদিন। কাউকে নিয়ে যে জন্মদিন পালন করবো সে আপনজন আমার নেই। আমি একজন ট্যুরিস্ট, কিছুদিনের জন্য এসেছি মাত্র। তাই বলছিলাম কি যে... সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসল। শীতলের খুব মায়া লাগলো জুবাইর কিংবা স্বর্ণের আশায় না থেকে সে বলল, সমস্যা নেই ভাইয়া, আসুন আমরা একসাথে ডিনার সারি। সত্যি? সত্যি? শীতলের কথায় ইয়াসির ওয়েটারকে ডেকে তার অর্ডারকৃত খাবারগুলো শীতলের টেবিলে দিতে বলল। এত বারণ করেও শুনল না। স্বর্ণ এখন একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি। তখনই স্বর্ণের ফোনের সায়নের নাম্বার থেকে কল এলো। এতে স্বর্ণ একটু অবাকই হলো। তবে কল কেটে যাওয়ার আগেই কল রিসিভ করতে সায়ন বলল, এখনো কি রেস্টুরেন্টে আছিস? তুমি কি? আজম ওয়াশরুমে আটকে গেছে, গিয়ে দেখ। মানে? গিয়ে দেখ হারামজাদা বেঁচে আছে নাকি পটল তুলেছে। আজব ভাই চট্টগ্রামে? এ কথা শুনে স্বর্ণ কল কেটে উঠে দাঁড়িয়ে জুবাইরকে বলল, আমি না ফেরা অবধি এক পাও নাড়াবে না। আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না, আমরা এখন আপনার দায়িত্বে। হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবাইর প্রচণ্ড অবাক হলো। তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। এ কথা বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। তা যাওয়ার দিকে একবার তাকিয়ে ইয়াসির মলিন সুরে বলল, আমার উপস্থিতি আপুরা বোধহয় পছন্দ করছে না। আমি না হয় উঠে... এ কথা শুনে শীতল হড়বড় করে বলল, না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমার আপু কম কথা বলে, তাই আর কি। ও, তবে আপুটা রাগী হলো। আপুর ছোট বোন খুব মিশুক দেখি। ভাইয়া একটা কথা বলি। চোখ নিয়ে বুঝি? শীতল এবার বিস্ময় নিয়ে তাকাতেই ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো ইয়াসিরের গেজ দাঁত দেখে। মনে মনে একটু আফসোস হলো তার বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন ভেবে। তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ, যে প্রাণ খোলাভাবে হাসতে পারে তার মনে কি নোংরা থাকতে পারে। এই কথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বলল, তার মানে আপনার চোখ কি সত্যি সত্যি নীল? খুবই সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না। তবুও এত ভালো বাংলা বলতে পারছেন কিভাবে? আসলে বাংলাদেশে জন্ম হলো, বড় হয়েছি সুইডেনে। বাবা বাঙালি ছিল বিধায় বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল। তারপরে একটু একটু করে শিখা। এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে। ও, বলাই তো হলো না, আমি পেশা সায়েন্টিস্ট। বলেন কি? আমার ভাইও তো নাম করা সায়েন্টিস্ট। তাই নাকি? তা আপনার ভাইয়ের নামটা কি জানতে পারি? অবশ্যই, ভাইয়ের নাম সোয়াইব শুদ্ধ। শুদ্ধ?
শুদ্ধ শুদ্ধ না, এই নামে কাউকে চিনি বলে তো মনে করতে পারছি না। তবে কর্ম যখন এক, চিনে নিতে আর কতক্ষণ? হুম। তাদের এসব আলাপ জুবাইরের কেন জানি পছন্দ হচ্ছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে। তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে। তাকে ঘন ঘন তাকাতে দেখেও ইয়াসির পাত্তা দিল না, নিজেই হাতেই শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইল। এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনে রিংটোন বেজে উঠল। জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে। তবে তার দৃষ্টি রইল শীতল আর ইয়াসিরের দিকে। তাকে যেতে দেখে ইয়াসির এবার মুগ্ধ নয়নে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে। ছবিতে যেমন দেখেছিল তার থেকেও সুন্দরী মেয়ে। এমন একটা জলজন্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না। তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোড়াতে তা বলার অপেক্ষা রাখে না। তবু কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় তাহলে সেই কষ্ট করতে প্রস্তুত। এখন কথা হচ্ছে আজই তুলবে নাকি পুতুলটাকে। এ কথা ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে সে তাকালো অদূরের টেবিলে থাকা তার লোকদের দিকে। সামান্য একটা ইশারায় মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেড়ে গেল চারিপাশ। যারা খেতে এসেছিল তারা বিরক্তসূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগলো। এদিকে তখনও আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে। বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে। অন্ধকারের ভীতু শীতল হাতের চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আছেন, ফোন থাকলে অনলাইন করুন প্লিজ। এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না। কেন নয় সোনা? এ কথা বলতে না বলতে শীতল তার কাঁধের কাছের নরম কিছুর স্পর্শ পেল। এরপরই সূঁচ ফুটানোর মতো কিছু অনুভব হতেই সে নড়ে চড়ে উঠতেই ইয়াসির শক্ত করে তার মুখ চেপে ধরল। শীতল গোঙানোরও সময় পেল না, তার আগেই নাকে রুমাল চেপে ধরতেই সে সেন্স হারালো। ততক্ষণই ইয়াসিরের লোকেরা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জুবাইরকেও সেন্সলেস করে ফেলেছে। খেতে আসা অন্যান্য লোকেরা যারা ফোনের লাইট অন করতে গেছে তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। খানিকক্ষণ পরেই বিদ্যুৎ এলে ততক্ষণে কালো পোশাকধারী লোকজন ভরে গেছে রেস্টুরেন্টে। এরা কারা, কেন এসেছে, এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে লোকগুলো কাউকেই কিছু বলল না। হঠাৎ এসে হঠাৎ করে চলেও গেল। তবে কেউ খেয়াল করলো না এতগুলো লোকের মাঝে একটা মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে। সেই মেয়েটার কেউ নয়, চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ, চৌধুরীদের চোখের মণি আর সোয়েব শুদ্ধর প্রাণ ভোমরা। ইয়াসির শীতলকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসতেই সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামল। ধপধপ করে শব্দ তুলে একে একে নেমে দ্রুত ছুটল রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ হয়ে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের উপর খেয়াল রেখে ইয়াসিরকে বলল গাড়ি টান দিতে, কারণ জুবাইর খেতে বসেই ইয়াসিরকে সন্দেহ করেছিল এবং নিখুঁতভাবে সে কাউকে ইনফর্ম করায় আর্মিরা এখন এখানে এসে হাজির। বেচারা জুবাইর সব চেষ্টা করলেন, শেষ রক্ষা করতে পারল না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টান দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসল। ইস, মেয়েটা তো সফট কেন, কোলে তুলে মনে হচ্ছে মাখন। উড়ুর উপর থাকা অবচেতন শীতলের আপাদ মস্তক পরখ করে ইয়াসির হাসল। পুরাই পুতুল একটা, দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে, অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদিও ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে, ওসব সামলে নেওয়া যাবে। এ কথা ভাবতে ভাবতেই ইয়াসির শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আরো কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতো জানোয়ারের কাছে আরো কদিন পর এসো। কারণ মানুষ যেমন ফুল ভালোবাসে, আমি তেমনভাবে নারীর দেহ পছন্দ করি। কোনো মেয়ের শরীর পেলে আমার মাথা ঠিক থাকে না। যেন ভেবেছিলাম সদ্য যৌবন না, পরিপূর্ণ যৌবনবতী হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার সুন্দরীর শরীরটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে, ধরতেও ভয় লাগছে না। না জানি কত ব্যথাটা পাও। হয়নি, আমি তোমাকে খুব যত্ন করব, খুব খুব আদরে রাখবো। সেন্স ফিরে একদম জেদাজেদি করবে না, ওকে? ভদ্র মেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে বলো তো? আমি কিন্তু ইচ্ছে করে এসব করেছি নাকি? মোটেও না। বরং তোমার ভাইরাই আমাকে এসব করতে বাধ্য করেছে। জানো, গতদিন আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সায়ন যা করেছে করেছে, কিন্তু শুদ্ধ যা শুরু করেছে
এরপর তোমাকে ছাড়ি কিভাবে বলো পাখি? শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনেও চিনলাম না, হাতের কাছে পেয়েও ছুলাম না। ভাবতে পারছো তোমার প্রতি কতটা আসক্তি আমি? এটুকু বলে থামল। তারপর শীতলের শুকনো ঠোঁটে চুমু এঁকে বলল, এই পাখি, চোখ খুলো। কবুল বলতে হবে তো, নাকি নাকি বিয়ে টিয়ে ছাড়াই আমার মহলে রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যে শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানে পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে কেবল খেতে বসেছে সে। প্রচণ্ড ক্ষুধা লাগলেও খাওয়া হলো না তার, গলা দিয়ে কিছুই নামবে না। তাকে এভাবে উঠতে দেখে সীতারা বারবার জিজ্ঞাসা করলেও কিছু বলল না। বেসিনে দ্রুত হাত ধুয়ে উঠতে জরুরি কলটা এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছু না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের উপর পাশের ব্যক্তি কিছু বলছে আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতেই শাহাদা চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছে না থাকলেও কলটা রিসিভ করতে শাহাদা চৌধুরী ব্যস্ত হয়ে বললেন, সত্য আব্বা শীতলকে। শুদ্ধ কথা বলছে না, তবে হাত মুঠো করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে। শুদ্ধকে কথা বলতে না দেখে শাহাদা চৌধুরী পুনরায় বললেন, কি করবো এখন? গাড়ির নং কিংবা ফোন নং কিছুই তো যায় না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। আমার মাথা কাজ করছে না বাবা, কি করবো বুঝতেছি না। এখান থেকে কেক অর্ডার করে দিচ্ছে, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করেন। এছাড়া আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহাদাত চৌধুরী। কপালের ঘামটুকু মুছে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না? ও, তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেনই না যখন, তাকে নিয়ে গেলেন কেন? শুদ্ধর শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহাদাত চৌধুরী কথার খই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাকে ঘাঁটালে আরও বেঁকে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা। আমি কথা দিচ্ছি শীতলকে পেলে আমি নিচে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পূর্ণ করব। এ কথা শুনেই শুদ্ধর সারা শব্দ পাওয়া গেল না। তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, তাই যেন হয়। এরপরই কল কেটে যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই বের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালের ধরন আর কথা শুনে বুঝলো আজমকে। তাকে দেখে সায়নও থামলো না, সমানে বলে গেল, ওই মাদার চুদ, তোরে আমি রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্কস গেলার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলছিলাম না সতর্ক থাকতে? বলেছিলাম যে আমাদের পদে পদে বিপদ, বলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরও তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোর পাঠিয়েছিলাম ওসব সাওয়া দেখতে? হ্যাঁ, ওই ক্ষণিকের ফোলা। ওই এখন তোর কোন ভাবে আমার বোনকে এনে দিবে? হ্যাঁ, আমার বোনে যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছি তো আমার নামও সায়ন না। আমিও দেখবো কতটা লুট নিতে পারিস হারামজাদা। এ কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছি না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবারে বাচ্চাটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। যদি না পারে আমার নামে কুকুর পোষো। এ কথা বলে শুদ্ধ সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তবে কোথায় গেল সায়ন জানে না। ভাই যে প্রচণ্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারি জানে তো ঠিক কার কলিজায় থাবা বসিয়েছে। জানে না বোধ হয়, জানলে কি এমন দুঃসাহস দেখাতো। সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বলল, আচ্ছা ভাই, ইয়াসির কি বলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলেজে আছে, নয়তো দ্বিতীয়বার এক কাজ করে বল। যা করার করো, শুধু ওর আহত ডেড বডি আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ও বাড়বে। ওকে ডান। এ কথা বলে সায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজে বেজেই কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদমই না। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া, এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজে জুবাইরই রুবাবকে জানিয়েছিল। জুবাইর
হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রামের শপিং শপে দেখা হয় জুবাইরের এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবাইর, রুবাব, সায়ন, শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগেই শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমেন্ট পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দেবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে?